বাংলাদেশের ঝড়ে পুরো তছনছ হয়ে গেছে, তবে ইন্ডিয়া আস্তে আস্তে ঝড়টা পুরোপুরি ফিকা হয়ে গেল। আমি জানি না হোয়াট ওয়েন্ট রং, এবং এটার জন্যই আমি ওয়েট করছিলাম কখন আমি ফিল্মটা দেখব। তো ফাইনালি গতকাল আমি তুফান দেখলাম, যেটা 5th of July 2024 অনওয়ার্ডস ইন্ডিয়াতে কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটা কিন্তু ঈদ উল আদহা উপলক্ষে বাংলাদেশে মার্কেটে বেরিয়ে গেছে, এবং তারপর থেকে নানা রকম ইন্টারন্যাশনাল বেলস এটা রিলিজ করেছে, এবং মোটামুটি ইন্টারন্যাশনাল বেলসে একটা ভালো রেসপন্স পেয়েছে, এবং বাংলাদেশে তো যেরকম আমি বললাম জাস্ট তুলকালাম মাছি দিয়েছে। বাট ইন্ডিয়ায় ঢোকার পর থেকে এই ফিল্মটাকে নিয়ে নানা রকম মন্তব্য দেওয়া হয়েছে, এবং আই এম দি লাস্ট পার্সন হয়তো এই ফিল্মটা রিভিউ করছি তোমাদের সামনে। আমার মনে হয় প্রত্যেকে এই ফিল্মটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে, তার সাথে নানা রকম তথ্য তোমাদের সাথে শেয়ার করেছে। এবার আমার ফিল্মটা কেমন লাগলো। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। তো এই ফিল্মটা ডিরেক্টর হচ্ছে রাইহান রাফি। রাইহান রাফির নামটা ইটসেলফ এই ফিল্মটার জন্য একটা বিরাট বড় প্রাপ্য ছিল। তার সাথে SBF এর যুক্ত হওয়া, আমাদের এপার বাংলা থেকে মিমি চক্রবর্তীকে নিয়ে একটা বিশাল বড় স্টার কাস্ট, যেখানে মেগাস্টার শাকিব খান আছে, নাবিলা আছে, চঞ্চল চৌধুরী আছে, আরও অনেক স্বনামধন্য আর্টিস্টরা আছে, যেমন সুমন আনোয়ার, সাদুজ্জামান সালিম, তারপর হচ্ছে মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, আমাদের এপার বাংলা থেকে লোকনাথ দে সহ আরও অনেকে। তো আলটিমেটলি ফিল্মটা কেমন দাঁড়ালো, একদম অনেস্ট রিভিউ তোমার সাথে শেয়ার করব। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে পাক্কা 2.5 ঘন্টা, অ্যান্ড দিস ইজ আ গ্যাংস্টার ড্রামা, যেখানে তুফানের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানকে। না, ওনার একটা পাস্ট আছে, এবং সেই পাস্টটা তাকে প্রভোক করেছে এরম একটা গ্যাংস্টার হয়ে ওঠার, এবং এই গ্যাংস্টার হয়ে ওঠার পরে তার লাইফে কি এমন ঘটনা ঘটে যেখান থেকে একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়, যেই সিচুয়েশনের মাধ্যমে 3জন ক্যারেক্টার ফেসে যায়। একটা হচ্ছে মেগাস্টার শাকিব খান, একটি হচ্ছে মিমি চক্রবর্তী, আরেকটি হলো চঞ্চল চৌধুরী। না, চঞ্চল চৌধুরী আলটিমেটলি কি এই গ্যাংস্টারটাকে আমাদের সামনে তুলে ধরতে পারে, এবং এই যে একটা গন্ডগোল পাকে, সেই গন্ডগোল মধ্যে একটা টুইস্ট আছে, যেই টুইস্টটা আমাদের কাছে লুকিয়ে রাখা হয়েছিল, এবং সেটা অনেকেই যখন আমরা ট্রেলার রিয়াকশন করছিলাম আমরা অনেকেই কিন্তু স্পেকুলেট করে নিয়েছিলাম যে হয়তো এরকম একটা অ্যাঙ্গেল থাকতে পারে। ঠিক সেই অ্যাঙ্গেলটাই কিন্তু এই ফিল্মটার মধ্যে আছে, এবং সেটার জন্যই হয়তো ট্রেলারটাকে স্মার্টলি আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। তো এই যে অ্যাঙ্গেলটা আছে সেটা নিয়ে আমি এখানে বলে সময় নষ্ট করব না। আমি ভবিষ্যতে আবার একটা ভিডিও বানাবো যেখানে স্পয়লার এবং আমার যা বক্তব্য আছে ফিল্মটা নিয়ে সেটা নিয়ে একদম ডাইসেক্ট করে কথা বলবো। তবে এইটুকুনি বলতে পারি, এই গ্যাংস্টার ড্রামার মধ্যে একটা পিরিয়ডিক টেল আছে, যে পিরিয়ডিক টেলটা আমরা কিন্তু এর আগে প্রচুর ফিল্মে কিন্তু নোটিস করেছি। মানে এই যে ধারাবাহিকটা যেটা এখানে দেখানো হয়েছে সেটা কিন্তু একদমই নতুন নয়, অ্যাটলিস্ট ফর ইন্ডিয়ান অডিয়েন্স। তবে বাংলাদেশি অডিয়েন্সের জন্য হতে পারে এটার যে প্যাটার্নটা বা এটাকে যেইভাবে তুলে ধরা হয়েছে বা এক্সিকিউট করা হয়েছে সেটার জন্য তাদের কাছে হয়তো একটা বিরাট বড় প্রাপ্য। তবে আমাদের ইন্ডিয়ার কাছে এই জিনিসটা কিন্তু সত্যি কথা বলতে নাথিং নিউ। এবং রাইহান রাফি এই গল্পটা লিখেছে, এটা ভেবেই আমার সব থেকে বেশি সারপ্রাইজ লাগছে যে এরকম গল্পটা তার মাথা থেকে আসলো, যেখানে রাইহান রাফি আমাদেরকে জানোয়ারের মতো কাজ দিয়েছে, ফ্রাইডের মতো কাজ দিয়েছে, চরকির একটা ওয়েব ফিল্ম ছিল টান, সেরকম একটা কাজ দিয়েছে, বা আমাদের সুরঙ্গর মতো কাজ দিয়েছে যেটা লাস্ট ইয়ার বেরিয়েছিল। আমি জানি না হোয়াট ওয়েন্ট রং, তবে এই ফিল্মটাতে যেই গল্পটা রাখা ছিল এটা অনেক বেটার ভাবে এবং অনেক রকম প্রেজেন্টেশন হতে পারতো। অনেক রকম প্রেজেন্টেশন বলতে এরকমই গল্প থাকতো, কিন্তু তার মধ্যে একটা অন্যরকম আভাস থাকতো, তার মধ্যে একটা থ্রিলিং এফেক্ট থাকতো, যেই থ্রিলিং এফেক্টটা কিন্তু ফার্স্ট হাফ জুড়ে তো একদমই ছিল না। সেকেন্ড হাফে কিছুটা হাত তাক আসে, তবে সেটা চঞ্চল চৌধুরী ঢোকার পর থেকে সেটা আমি ফিল করতে পারি। অ্যান্ড নেভারদিলেস চঞ্চল চৌধুরী কিন্তু একটা আলাদাই পারফরমেন্স দিয়েছে এই ফিল্মের মধ্যে। তার এইটুকুনি রোল আছে, বলা যেতে পারে তার রোলটা একটা ক্যামিও হিসাবে এখানে ট্রিট করা হচ্ছে, তবে তার চরিত্রের মধ্যে একটা বিশাল টুইস্ট আছে, যে টুইস্টটা দিয়ে কিন্তু পোস্ট ক্রেডিট সিন রাখা হয়েছে। এবার এই পোস্ট ক্রেডিট সিনটা এই কারণে রাখা হয়েছে তুফান 2কে অ্যানাউন্স করার জন্য, এছাড়া আর কোনোই কারণ নেই।
মেগাস্টার শাকিব খানকে আমরা যেরমভাবে দেখে এসেছি, অ্যাটলিস্ট আমি যেভাবে দেখে এসেছি, সেখান থেকে বেরিয়ে কিছু নতুন করতে দেখলাম। এবং এই আর্টিস্টটাকে আমি এর আগেও বলেছিলাম, তাকে নিয়ে নানা রকম ট্রোল হয়, তাকে নিয়ে নানা রকম কথা বলা হয়, মিম বের করা হয়, তবে সে কিন্তু অ্যাক্টিং হিসেবে খুব একটা খারাপ করে না। তার ভাইজান এলোরে বলে একটি ফিল্ম আছে, যেটা আমাদের এপার বাংলা থেকে তৈরি করা হয়েছিল এসকে মুভিজের আন্ডারে, সেই ফিল্মটার মধ্যে তার অভিনয় কিন্তু বেশ ভালো লেগেছিল। এছাড়া প্রিয়তমা, যেটা লাস্ট ইয়ার বেরিয়েছে, সেখানেও কিন্তু তার একটা বেশ স্পার্কলিং অভিনয় আছে। তো তার একটা ভালো অভিনয়ের অ্যাসপেক্ট এই ফিল্মটা দ্বারা কিন্তু তৈরি করা হয়েছে, এবং সেটা ক্রেডিট ফুললি আমি দেবো হচ্ছে রাইহান রাফিকে, যে মেগাস্টার শাকিব খানকে একটা অন্যরকম ওয়েতে এবং একটা অ্যাক্টর হিসাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছে। তার এখানে দু রকম চরিত্র আছে, এবং দু রকম চরিত্র তাকে ভীষণ সুন্দরভাবে একটা ডিফারেন্সিয়েট করা গেছে, এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। স্পেশালি তুফান চরিত্রটাই কিন্তু দুর্দান্ত লেগেছে। তার যে পশ্চারটা, তার ওয়ে অফ টকিংটা, সেটা ম্যানারিজম বলো, প্রত্যেকটা জিনিস কিন্তু জাস্ট ক্লাস, মানে খুব ভালো মানিয়েছে তাকে তুফান চরিত্রের মধ্যে। এবার আমি আসি মিমি চক্রবর্তীর এখানে একটা ভালো অ্যাঙ্গেল আছে, বাট সেই অ্যাঙ্গেলটা একটু স্পাইসেন আপ করা যেতে পারত। তবে মিমি চক্রবর্তীকে যেইটুকুনি বলা হয়েছে সেইটুকুনি সে সুন্দর করেছে, তবে নাথিং টু শাউট আউট, মানে সেইভাবে কিছু আহামরি কিছু করে দেয়নি। এর থেকেও বেটার অভিনয় অনেক ফিল্মে সে এপার বাংলাতে দিয়েছে। নাবিলা একটা এত ভালো অভিনয় করা অ্যাক্ট্রেস, তাকে যেই চরিত্র দেওয়া হয়েছে সেটা জাস্ট খিল্লি করা হয়েছে। তার সাথে কোনো মিট নেই, কোনো মানে হয় না সেই চরিত্রটা, এবং সেই চরিত্রটা শুরুতে আসে, একদম লাস্টে গিয়ে আবার আসে, মাঝখানে তার কোনো সিন নেই। এবং চন্দ্র চৌধুরীকে নিয়ে তোমাদেরকে বললাম। এছাড়া এখানে আরও অনেক আর্টিস্ট আছে, যেরকম সাদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, মিশা সদাগর, আমাদের এপার বাংলা থেকে লোকনাথ দে, এবং আরও অনেকে। প্রত্যেককেই ছোট্ট 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 রোল দেওয়া হয়েছে, এবং সেই রোলগুলো কিন্তু একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে না। হ্যাঁ, তাদের স্ক্রিন প্লেটা মাধ্যমে ওই সিনটা দেখতে হয়তো ভালো লাগে, তবে তাকে মনে রাখার মতো কিছু অভিনয় তাদের চরিত্রের মাধ্যম দিয়ে কিন্তু আসা হয় না। ফিল্মের বিজিএম খুব ভালো, বিজিএমটা খুব সুন্দরভাবে রাখা হয়েছে, এবং সেই বিজিএম এর জোরে একটু হলেও তোমরা কিন্তু হুক ডাউন হয়ে থাকবে। একটা চাঙ্ক সিন আছে যেটা আমি অবশ্যই মেনশন করবো, হসপিটালে কাউকে রেস্কিউ করতে যায়, সেটা পুরো ওয়ান টেকে শুট করা হয়, বোঝা যায় যে এরমভাবে এটাকে দেখানো হয়েছে, এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে, এবং সেটা দেখতে খুব ভালো লেগেছে। এবং এরম টাইপের পুরো সিনারিও যেভাবে স্টেজ করা হয়েছে, সেটা হয়তো এর আগে আমি বাংলাদেশে কোনো কাজের মধ্যে দেখিনি। এবং এই ফিল্মের মধ্যে খরচা করা হয়েছে, খরচাটা কিন্তু দেখার মতো, মানে তোমরা ফিল করতে পারবে যখন ফিল্মটা দেখবে যে ইনভেস্ট করেছে এসবিএফ বলো, চরকি বলো, আলফাই বলো, তারা ইনভেস্ট করেছে ফিল্মের মধ্যে, এবং সেগুলো কিন্তু খুবই লাউড অ্যান্ড প্রপারভাবে এসছে। গানগুলো বেশ সুন্দর, প্রত্যেকটা গানের কিন্তু খুব সুন্দরভাবে একটা শ্যুট করা হয়েছে, তবে সেই গানগুলো যেন স্ক্রিন প্লেতে খুব একটা বেশি হেল্প করে না, বারিং তুফান টাইটেল ট্র্যাক। না, দুষ্টু কোকিল গানটা আমার পার্সোনালি খুব পছন্দ হতো। যখন থিয়েটার্সে আমি গানটা দেখছিলাম, আমার গানটা বেশ মজা লেগেছে, এবং পুরো পিকচারাইজেশনটা কিন্তু একটা জাস্ট এনজয়েবল অ্যাসপেক্ট এসছে। তো ওভারঅল তুফান নিয়ে আমার একটাই মতামত, এক্সপেকটেশন আমি রেখেছিলাম, সেই এক্সপেকটেশনটা মিট আপ হয়নি। ফিল্মটা খারাপও নয়, আবার ফিল্মটাকে একটা ভালোও বলা যেতে পারে না। এবং এই যে তুফান নিয়ে যে একটা অন্যরকম অ্যাসপেক্ট আসছিল প্রত্যেকের মধ্যে, এবং সেটা একটা অন্যরকমভাবে অডিয়েন্স গার্নার করা হচ্ছিল, অনেক চ্যানেলরা সেইভাবে তৈরি করছিল, সেরকম কিন্তু এই ফিল্মটা দাঁড়ায় না। এবং রাইহান রাফি যেই প্রোডাক্ট আমাদেরকে দিয়ে এসছে, এর আগে আমি রাইহান রাফির যা যা কাজ দেখেছি, এটা তার কাছে একটু ফিকা। মানে এই ফিল্মটা আমি বলবো রাইহান রাফির ফিল্মোগ্রাফির মধ্যে দিস ইজ কমার্শিয়ালি আ সাকসেসফুল ফিল্ম, বাট দিস ইজ নট দি বেস্ট ফ্রম রাইহান রাফি। রাইহান রাফি আমাদেরকে এর থেকেও ভালো উপহার দিয়ে এসছে এর আগে। আমি কয়েকটা নাম তোমাদেরকে বললাম এই রিভিউর মধ্যে। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো এবং তোমাদের যদি কিছু মন্তব্য থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09বিট্টু। আই রিপিট, সুপ্রো09বিট্টু। অ্যান্ড আমি একটা আলাদা ভিডিও বানাবো যেখানে এই তুফান রিলেটেড কিছু স্পয়লার্স এবং আমার যা চিন্তাধারা সেটা আমি তোমাদের কাছে তুলে ধরবো। এবং সেটা যদি তোমরা চাও দেখতে, অবশ্যই এই ভিডিওটাকে বেশিভাবে লাইক করো, বেশিভাবে শেয়ার করো, এবং আমায় কমেন্ট করে জানিও যে তোমরা দেখতে ইন্টারেস্ট আছো কিনা, এবং সেটাকে কিভাবে দেখতে চাও অবশ্যই জানিও। টিল দেন, স্টে টিউনড।